আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। সারা ভারতবর্ষ জুড়েই, বিশেষ করে যেখানে বাঙালি রয়েছে, তারা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এই দিনটিকে পালন করছে। রবীন্দ্রনাথ তো একদিনে হয় না। এখানে আপনারা যতটুকু বলেছেন অত্যন্ত প্রাসঙ্গিকভাবেই বলেছেন সব কিছু। তারপরেও একটা বিষয় আমাদের আজকে ভাবতে হবে যে ক্রমশ আমরা রবীন্দ্রনাথ থেকে সরে যাচ্ছি, না রবীন্দ্রনাথকে নিয়ে আমরা বড় হয়ে উঠছি। তো আমার আলোচনার যে অংশটুকু বিশেষ করে রবীন্দ্রনাথ এবং আজকের বাঙালি রবীন্দ্রনাথকে কতটা গ্রহণ করছে, আর রবীন্দ্রনাথকে বাঙালি গ্রহণ করবে কেন, এই প্রশ্নটাকে সামনে রেখেই আমি আমার বক্তব্যটা পেশ করার চেষ্টা করছি। একটা সময় ছিল যে সময় রবীন্দ্রনাথ উঠে আসছেন এবং তিনি বিশ্ব চেতনার আলোকে সারা বিশ্বের একজন প্রথিতযশা কবি হয়ে উঠছেন। অর্থাৎ নোবেল প্রাইজ পাওয়ার মধ্য দিয়ে তিনি সারা বিশ্বে নিজেকে প্রতিষ্ঠা করছেন এবং বাঙালিকে গর্বিত করছেন। বাঙালিকে কেন না, রবীন্দ্রনাথ বাংলা ভাষার কবি, বাঙালি কবি। রবীন্দ্রনাথের কবিতার ভেতরে যে মননশীলতা, যে চেতনা, যে বুদ্ধির দীপ্ততা, যে সমাজ ভাবনা, যে সম আদর্শ, সবটাই কিন্তু বাঙালি মানসিকতার রঙে রাঙা হয়ে রয়েছে। অতএব সেই দিক থেকে আমরা যদি ভাবি, তাহলে অবশ্যই বাঙালির অত্যন্ত কাছের কবি এবং মানুষ হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। অতএব বাঙালির সাথে রবীন্দ্রনাথের একটা নিগুড় সম্পর্ক রয়েছে। যখন রবীন্দ্রনাথ বিশ্ব মানবের পর্যায়ে পৌঁছে যাচ্ছে, সেই সময়ে রবীন্দ্রনাথের সাহিত্য, দর্শন, কবিতা, গল্প পড়ার জন্যে মানুষ উদ্গ্রীব হয়ে ওঠে। এমনকি কট্টর যারা সমালোচক ছিল সেদিনের রবীন্দ্রনাথের, তারাও রবীন্দ্রনাথের পুস্তককে পড়ার জন্যে আগ্রহ দেখাচ্ছে। এবং সেই সময়ে রবীন্দ্র ভাবাদর্শে বাঙালি মানুষে একটা নতুন চেতনার জাগরণ ঘটেছিল এবং রবীন্দ্রনাথও এই বাঙালি চেতনাকে অক্ষয় করে রাখার জন্যে, বাঙালি মানসিকতাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে শান্তিনিকেতনে তিনি প্রতিষ্ঠা করছেন বিশ্বভারতী। এবং বিশ্বভারতী হচ্ছে তার মানসজাত একটি প্রতিষ্ঠান এবং সেই প্রতিষ্ঠানে তিনি যা কিছু ভেবেছিলেন, যা কিছু করতে চেয়েছিলেন, সেখানে করার চেষ্টা করেছিলেন। সেখানে বিশ্বভারতীতে যখন তার ভাবনা চিন্তার পরিপূর্ণ বিকাশ না ঘটছে, তখন তিনি শ্রীনিকেতন প্রতিষ্ঠা করছেন। এই দুটো প্রতিষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ তার সমস্ত ভাবনা চিন্তাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। তাহলে দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ যা কিছু করেছেন, যা কিছু ভেবেছেন, সব কিছুর মধ্যে কিন্তু একটা বাঙালিয়ানা রয়েছে। তাই রবীন্দ্রনাথের সাথে বাঙালির একটা সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান সময়ে বাঙালি রবীন্দ্রনাথ থেকে অনেকটা দূরে সরে গেছে। রবীন্দ্রনাথ থেকে দূরে সরে যাওয়া মানে কি? রবীন্দ্রনাথ হচ্ছে বাঙালি চেতনার একটা প্রকাশ, সর্বোচ্চ প্রকাশ। এবং এই সর্বোচ্চ প্রকাশ থেকে একটা জাতি যখন সরে আসে, তাহলে সেই জাতি অনিবার্যভাবে তার পতনের পথকে সূচিত করে। আজকে আমরা যদি লক্ষ্য করি, বিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে
এবং যে শিক্ষা পদ্ধতি চলছে আমাদের বাংলা জুড়ে, সেখানে শিক্ষার উন্নয়ন অপেক্ষা অবনয়নের দৃশ্যটাই বেশি আসছে। শিক্ষা তো শুধু পুঁথিগত বিদ্যাকে আয়ত্ত করা নয়, শিক্ষা তো শুধুমাত্র অর্থ উপার্জনের একটা বিষয় নয় বা ডিগ্রি অর্জনের বিষয় নয়। শিক্ষা হচ্ছে যে অন্তর্গত চেতনার একটা বিকাশ। শিক্ষার দুটো দিক আছে, একটা বহির্চেতনার বিকাশ আর একটা হচ্ছে অন্তর্চেতনার বিকাশ। রবীন্দ্রনাথ এই অন্তর এবং বাহির দুটোকে দেখেছিলেন বলেই, দুটোকে উপলব্ধি করেছিলেন বলেই রবীন্দ্রনাথকে যখন আমরা পাঠ করি, রবীন্দ্রনাথের গানকে যখন আমরা শুনি, সঙ্গে সঙ্গে আমাদের ভেতরের মধ্যে একটা অনুরণন অনুরোধিত হয় এবং আমরা রবীন্দ্রনাথের সুরের সাথে একাত্ম হয়ে পড়ি। তাহলে কথাটা হচ্ছে, যদি শিক্ষা অন্তরের অনুভূতির সাথে যুক্ত না হয়, তো সেই শিক্ষা কৃত্রিম, তার দ্বারা সমাজ গড়ে উঠতে পারে না, তার দ্বারা কোনো জাতি গড়ে উঠতে পারে না, এবং সেই জাতি পরিপূর্ণরূপে একটা বিপথে চালিত হয়। রবীন্দ্রনাথ যে সংস্কৃতির সৃষ্টি করেছিলেন, সেই সংস্কৃতির মধ্যে সাম্য ছিল, ঐক্য ছিল, সেই সংস্কৃতির মধ্যে একটা মানুষের চেতনার বিকাশের একটা দিককে তুলে ধরেছিলেন। রবীন্দ্রনাথের শিল্প, সাহিত্য, সংস্কৃতি মানেই সমাজ পরিবর্তনের একটা হাতিয়ার। এই সমাজ পরিবর্তনের হাতিয়ার বলেই আমরা সেই সময়েও লক্ষ্য করেছিলাম যে প্রতিটি ক্ষেত্রে, স্বাধীনতা আন্দোলনের প্রতিটি ক্ষেত্রে রবীন্দ্রনাথের সঙ্গীত কিন্তু বিশেষভাবে স্থান করে নিয়েছিল। রবীন্দ্রনাথকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিন্তু তাকে ডাকা হয়েছিল মানুষের কাছে এই ভারতবর্ষের চেতনার যে সত্যটাকে প্রকাশ করার জন্য, মানুষকে উদ্বোধিত করার জন্য, মানুষকে অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার করার জন্য। নজরুল যখন কারাগারে ছিলেন আলিপুর জেলে, তখন নজরুলকে রবীন্দ্রনাথ বসন্ত বলে একটি কাব্যগ্রন্থ উপহার দিয়েছিলেন, নিজের লেখা। নজরুল সেই গ্রন্থটি পেয়ে এতটাই উৎফুল্ল হয়েছিলেন, তিনি যখন কারাগারে ছিলেন তখন লিখবেন কিনা আর সেটা নিয়ে তিনি কিন্তু দ্বিধা বা দ্বন্দ্বে ছিলেন। কারণ তার লেখা, যেহেতু আমরা সবাই জানি তিনি বিদ্রোহী কবি, ব্রিটিশ সেই কারণেই তাকে বন্দী করেছেন, কিন্তু রবীন্দ্রনাথ লিখছেন, তাকে বলছেন যে সৈনিক অনেক পাওয়া যায়, কিন্তু সৈনিককে তৈরি করা যে কবিতা, যে কবি, সেটা কিন্তু পাওয়া যায় না। তুমি কবিতাটা ছেড়ো না। উনি একজনকে দিয়ে বইটা পাঠিয়েছিলেন, তাকে বলা করাচ্ছে যে কবিতাটা যেন সে না ছাড়ে, কবিতাটা যেন লেখে। তারপরেই কিন্তু নজরুল লিখতে শুরু করছেন। তো ওই কবিতাটার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, কবিতার ইয়েগুলো। তো নজরুল সেখান থেকে লিখছে আর কি, বিদ্রোহের কবিতা। এই যে প্রেরণা, এটা কিন্তু রবীন্দ্রনাথ তৈরি করছে সমাজ ভাবনা থেকে, তার নিজস্ব চিন্তাধারা থেকে একটা মানুষকে অনুপ্রাণিত করছে। আর একটা প্রসঙ্গ বলি, শুধুমাত্র এইখানে নয়, আমরা সকলেই জানি, তুমি ইংরেজি সাহিত্যের একজন ছাত্র হিসাবে নিশ্চয়ই জানো যে প্রথম বিশ্বযুদ্ধে এই ফ্রান্সের একটি ছেলে কবি আলফ্রেড ওয়েন যুদ্ধক্ষেত্রে গিয়েছিল। সে যুদ্ধ বিরোধী ছিল, কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে সে যুদ্ধে গিয়েছিল ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য। সেখানে গিয়ে তখন বিশ্বযুদ্ধ শেষ হতে আর মানে যে চুক্তিটা হচ্ছে আর কি বন্ধ হওয়ার ঠিক 7 দিন আগে কিন্তু মারা যাচ্ছে। তো সেখানে যখন তার বডিটা নিয়ে আসা হচ্ছে তার মায়ের কাছে, তো সেই তার কাছ থেকে একটা ডায়েরি পাওয়া যাচ্ছে। সেই ডায়েরিতে লেখা যাচ্ছে যে রবীন্দ্রনাথের একটা কবিতার অনুবাদ আছে ইংরেজিতে।
যে কবিতাটার অনুবাদের ইয়েটা হচ্ছে যে যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। আর পরের লাইনটা কি যেন আছে, যাক মনে পড়ছে না এখানে। তো ব্যাপারটা হচ্ছে যে সেখানেও রবীন্দ্রনাথ কিন্তু একটা প্রেরণার উৎস হয়ে যাচ্ছে একজন সৈনিকের কাছে, দেশাত্মবোধের প্রেরণা দিচ্ছে। এবং পরবর্তীকালে ওই সৈনিকের মা রবীন্দ্রনাথকে চিঠি লিখছেন, রবীন্দ্রনাথকে কোনোদিন দেখেননি, রবীন্দ্রনাথের কোনো ঠিকানা তার কাছে জানা নেই। রবীন্দ্রনাথ তখন ইংল্যান্ডে আছেন, তিনি শুধু লিখছেন রবীন্দ্রনাথ ঠাকুর ইন্ডিয়া, চিঠিটা ছাড়ছে। কিন্তু এটা তিনি জানতেন যে রবীন্দ্রনাথ বিশ্ববিখ্যাত মানুষ, রবীন্দ্রনাথকে সে দেশের সকলেই চিনবে, পৌঁছে দেবে তার কাছে। এটা সেই চিঠিটার অনুবাদ পরবর্তীকালে রথীন্দ্রনাথ বাংলা করে প্রকাশ করেছিলেন। এই যে ঘটনাটা, এই ঘটনাটা প্রমাণ করে রবীন্দ্রনাথ বিশ্বজনীন হয়ে উঠেছিলেন, শুধু ভারতবর্ষের ক্ষেত্রে নয়। তাহলে একটা জাতির প্রেরণার উৎস রবীন্দ্রনাথকে আমরা ছেড়ে দিচ্ছি, তারা কিন্তু গ্রহণ করছে। সেই সময়ে ফ্রান্সের মাটিতে যে শান্তি বৈঠক হয়েছিল, সেই শান্তি বৈঠকে ফ্রান্সের রাষ্ট্রপতি রবীন্দ্রনাথের কথা উল্লেখ করেছিলেন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে রবীন্দ্রনাথ একটা সংগঠন তৈরি করেছিলেন 1937 সালে। এবং সেখানে প্রচুর মানুষ ছিলেন, সারা বিশ্বের বিভিন্ন মানুষ ছিলেন। রবীন্দ্রনাথ একটা বিশাল ব্যক্তিত্ব, বিশাল বড় মাপের মানুষ। এরকম মানুষ পৃথিবীতে খুব কম আসেন। আমাদের সৌভাগ্য যে তিনি আমাদের সাথে ছিলেন, জীবন্ত অবস্থায় এই বাংলার মাটিতে হেঁটেছেন, চলেছেন, বাংলা ভাষায় কথা বলেছেন। আমরা তাকে ভুলে যাচ্ছি। নীরদ সি চৌধুরী বলেছিলেন আত্মঘাতী বাঙালি। আত্মঘাতী বাঙালি বলেই তো আমরা রবীন্দ্রনাথকে ভুলে যাই, আত্মঘাতী বাঙালি বলেই তো বিদ্যাসাগরকে ভুলে যায়, আত্মঘাতী বাঙালি বলেই তো বিবেকানন্দকে ভুলে যায়। আজকে আমাদের যখন শিক্ষা পদ্ধতিগুলোকে বিশ্লেষণ করা হয় বা নিয়ে আসা হয় বিভিন্নভাবে, শিক্ষার কি কৌশল নির্ধারিত হবে, রবীন্দ্রনাথকে বাদ দিয়ে করা হয়, রবীন্দ্র চিন্তা ভাবনাকে বাদ দিয়ে করা হয়। একটু আগে সমীরবাবু যেটা বলছিলেন যে এখানে রবীন্দ্রনাথের সহজ পাঠ পড়ানোর স্কোপ নেই, সুযোগ নেই। তার মানে কি, ইচ্ছাকৃতভাবেই আমরা সেটাকে সরিয়েছি। যাদেরকে নেওয়া হচ্ছে এই অংশে, শিশু পাঠ্যে যাদেরকে নেওয়া হচ্ছে, সেই বইগুলোকে শিশু পাঠ্যের যারা পাঠক তাদের অন্তরকে কি স্পর্শ করছে? আমরা যখন শিশু পাঠ্য বইটা পড়েছি, সহজ পাঠ প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ, নন্দলাল বসুর ওই যে ছবিগুলো আমাদের হৃদয়ের সঙ্গে একাত্ম হয়ে গেছে। অর্থাৎ এই যে অন্তরের সাথে যোগটা তৈরি হওয়া, ছবিটা যেমন যোগ করেছে, তেমনি ওই ছোট ছোট লেখাগুলো অন্তরের সাথে যোগ তৈরি করেছে। এটাই তো প্রকৃত শিক্ষা। যদি ভেতরের যদি যোগটা না হয়, তাহলে সমস্তটাই কিন্তু ব্যর্থ। আজও আমরা বলে দিতে পারি যে সেই বইতে কি কি বিষয়গুলো ছিল। আজও গ্রামের ছবিগুলো মনে পড়ে, সেই ছবিগুলো আঁকা যে ঘটনাগুলো মনে পড়ে। আজকে যারা এই ছবি বইগুলো পড়ছে তাদের কি সেটা আছে? রবীন্দ্রনাথ শিশু পাঠ্য লিখতে গিয়ে তাকে বহু পরিশ্রম করতে হয়েছে। তিনি বলছেন যে আমি অন্য বই লেখার ক্ষেত্রে তাকে এতটা পরিশ্রম করতে হয়নি, শিশু পাঠ্য লিখতে গেলে শিশুর মনস্কতার কাছে নেমে আসতে হয়। আজকের লেখকরা যারা যে বইগুলোকে সিলেক্ট করা হচ্ছে, সেগুলো কি সেই শিশু মানসিকতার সম জায়গায় এসে পৌঁছাতে পারছে? তাহলে এগুলো কিন্তু ভাবার বিষয় যে আমরা কতটা দূরে সরে যাচ্ছি সেখান থেকে। আজকাল দেখা যাচ্ছে যে রবীন্দ্র চর্চা কিন্তু একটা গোষ্ঠী করছে, এবং এই রবীন্দ্র চর্চার যারা গোষ্ঠী করছে, আমার একটা প্রশ্ন থেকে যায়, তারাও কি রবীন্দ্র মানসিকতার সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে পেরেছে অন্তরের সঙ্গে? তারা তো
একটা গান করলো বা একটা নাটক করলো, তাদের মূল লক্ষ্যটা হচ্ছে ওখানে পারফর্ম করা। যারা পয়সার বিনিময়ে করে তাদের পয়সাটা ঠিক করে আদায় করা, কিংবা যে অনুষ্ঠানটায় তারা গেছে সেই অনুষ্ঠানে নিজেকে বড় করে তুলে ধরা। এই যে ভাবের ঘরে ফাঁকি, এইটা তো রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্র চর্চা বা রবীন্দ্র সাহিত্যের মধ্যে সেটা নেই। আমাদের একটা জিনিস আমি বলি এখানে, যে রবীন্দ্রনাথকে যারা চর্চা করছেন তাদের মনে রাখা উচিত রবীন্দ্রনাথকে দুভাবে পাওয়া যায়। একটা হচ্ছে উত্তরাধিকার সূত্রে, আমি বাঙালি, বাংলা ভাষায় পড়ি, বাংলা ভাষায় গান লেখা আছে, আমি গান করব। আর একটা হচ্ছে সাধনার স্তর, অর্থাৎ রবীন্দ্রনাথকে পেতে গেলে সেই জায়গায় কি হতে হবে না, রবীন্দ্রনাথের যে চিন্তা এবং চেতনার যে জায়গাটা সেটাকে ধরা। এবং সেটাকে যারা ধরে তাদের কাছে কি থাকে, তারা হয়তো জীবনের প্রয়োজন আছে অর্থের, কিন্তু অর্থের থেকেও তাদের লক্ষ্যটা হচ্ছে রবীন্দ্রনাথকে ধরে বেঁচে থাকা, এবং আরেকটা লক্ষ্য হচ্ছে রবীন্দ্র চেতনাকে ছড়িয়ে দেওয়া। এই দুটো কাজ তাদের, যারা রবীন্দ্র চেতনার আলোকে আলোকিত। সেটা কজন করে, প্রশ্ন এখানেই। তার মানে আমরা প্রত্যেকেই কিন্তু কোথাও না কোথাও একটা ফাঁকি দিচ্ছি। এই ফাঁকির জায়গাগুলো থেকেই রবীন্দ্রনাথ কিন্তু ক্রমশ আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। রবীন্দ্রনাথের সব থেকে বড় বিষয়টা ছিলেন, রবীন্দ্রনাথ তো আধ্যাত্ম চেতনার মানুষ, দর্শন চেতনার মানুষ, কিন্তু এটাও ঘটনা যে রবীন্দ্রনাথ কিন্তু মানুষ থেকে কখনো দূরে সরে যেতে চায়নি। তিনি লিখছেন যে সেতারেতে বাঁধিলাম তার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদের লোক। এখানে তো আধ্যাত্ম দর্শনের কথা নেই, এখানে তো মানুষের কথা বলছে। তাহলে তিনি মানুষকে ছেড়ে যেতে চায়নি। তারপরে আবার কি বলছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে বাঁচিবারে চাই। এখানে তো ঈশ্বরের কথা বলছে না, মানুষের কথা বলছে। তারপরে কি বলছে, যে হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি নর দেবতারে, মানুষকে দেবতার আসনে প্রতিষ্ঠা করছে, বলছে না তো মানুষকে অন্যরকম। তারপরে কি বলছে, যে জীবনকে তিনি সত্য বলে জেনেছিলেন, জীবনকে তিনি সত্য বলে জেনেছিলেন। একটা গান আছে, তো সেই গানটা জীবনকে কিভাবে সত্য বলে জানছে আমি একটু বলার চেষ্টা করছি। এই গানটা প্রত্যেকেরই জানা আছে, যে তোমারও অসীমে মনপ্রাণ লয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথা বিচ্ছেদ নাই, মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় সে হয় হে দুঃখের কূপ, তোমা হতে যাবে হইয়ে বিমুখ আপনার পানে চাই, হে পূর্ণ তব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই ভয় সে শুধু আমারই নিশিদিন কাঁদিতায়। এই যে বলছে, যেখানে মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ, তোমা হতে যাবে হইয়া বিমুখ আপনার পানে চাই। এই যে মৃত্যু বা দুঃখ, যখন আমি শুধু আমার দিকটা ভাবছি, যখন আমি আমার উপরই উপস্থিতিটাকে দেখছি, আমি একজন সাধারণ মানুষ, আমার নাম এই, আমার নাম এই, আমার মেয়ে, আমার ছেলে, এই ভাবনাতে যখন আমি ভাবছি তখন আমি দুঃখে ডুবে যাচ্ছি। কিন্তু যখন আমি অন্তর চেতনার জায়গায় দাঁড়িয়ে তাকে অবলম্বন করে নিজের জীবনকে অতিবাহিত করছি, তখন দুঃখ কিন্তু আমাকে স্পর্শ করতে পারছে না, মৃত্যু তখন স্পর্শ করতে পারছে না। যখন রবীন্দ্রনাথের
পুত্র সমী মারা যাচ্ছে, তখন তিনি ফিরছেন ট্রেন থেকে, মুঙ্গের থেকে বোধহয় সম্ভবত। তো দেখছেন ট্রেনের জানালা দিকে যে আকাশে চাঁদ উঠেছে, সারা আকাশ জুড়ে আলোয় আলোকিত, সারা পৃথিবীর মুখে যেখানে যতটা দৃষ্টি যাচ্ছে পুরো আলোয় ঝলমল করছে। কোথাতেও কোনো বিষাদ, কোথাতেও কোনো দুঃখ, কোথাতেও কোনো মলিনতা নেই। অর্থাৎ আমার যা কিছু দুঃখ, বিষাদ, মলিনতা প্রকৃতির কোথাতেও কিভাবে কিছু লাগেনি। এই জায়গায় তিনি উপলব্ধি করছেন যে এই জীবন হচ্ছে ভাঙা গড়ার খেলা। জীবন হচ্ছে ভাঙা গড়ার খেলা। জীবনে এটাও সত্য, জীবন আছে, জীবন চলে যাবে। কিন্তু যদি অযথা এই জীবন চলে যাওয়াটাকে নিয়ে কঠিনভাবে আমি তাকে গ্রহণ করি এবং সেটাকে যদি আমি বারবার হৃদয়ের মধ্যে বিষাদের রঙে রাঙাতে থাকি, তাহলে আমি পাগল হয়ে যাব। রবীন্দ্রনাথের অনেক মৃত্যু দেখেছে, অনেক দিন বেঁচে ছিলেন, 80 বছর বেঁচে ছিলেন, বহু মৃত্যু দেখেছে। কিন্তু রবীন্দ্রনাথের সমস্ত মৃত্যুকে অতিক্রম করতে, মৃত্যু উত্তীর্ণ হতে পেরেছিলেন। ওই একটাই সত্যকে তিনি উপলব্ধি করেছিলেন, যে জীবনে সেটাই সত্য, এই মহাবিশ্বে কোনো কিছুই স্থির নেই, সব কিছুই যাবে। এবং এটাও বলছে শেষকালে যে দেখো, যে শেষ লাইনটা যেটা আছে শেষের আগে, বলছি, হে পূর্ণ তব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয়, সে শুধু আমারই নিশিদিন কাঁদিতায়। তিনি এটা উপলব্ধি করছেন যে এটা মহাপ্রকৃতির বা মহাবিশ্বের এটাই নিয়ম। যেমন সমুদ্রে ঢেউ ওঠে, ঢেউটা কোথায় যায়? সমুদ্রেতেই কিন্তু যায়। এই মহাবিশ্বে আমরা উত্থিত হচ্ছি, তাহলে যাবোটা কোথায়? মহাবিশ্বের মধ্যেই থাকবো। মৃত্যু আমি দেখতে পাচ্ছি, কিন্তু বাস্তবিক হচ্ছে আমি যেখানে ছিলাম সেখানেই আছি। অর্থাৎ কোনো কিছুই কিন্তু হারিয়ে যায়নি। এই যে দর্শন, এই যে উপলব্ধি রবীন্দ্রনাথের, এই উপলব্ধি বা দর্শন রবীন্দ্রনাথকে কিন্তু বিশাল একটা জায়গায় দাঁড় করে দিয়েছিল, মৃত্যুকে জয় করার। তো এগুলো হচ্ছে রবীন্দ্রনাথের কাছে আমাদের শিক্ষণীয় ব্যাপার। শুধু তো শিক্ষা নয়, জীবনকে কিভাবে কাটাতে হবে, জীবনকে কিভাবে আমি নিয়ে যাব। জীবন তো আমার। রবীন্দ্রনাথ জীবনকে ভালোবেসেছেন। এই যে গানের যে ব্যাখ্যা হলো, সেখানে তো মরণকে বলছে না, তিনি মরণটাকেও জীবনের সাথেই রাখছেন, কারণ মৃত্যু বলে কিছু নেই। রবীন্দ্রনাথ তাই বলতে পেরেছেন, মরণ তুহরে মম শ্যাম সমান। তাহলে মরণ ব্যাপারটাই তো নেই। মরণ কি হচ্ছে না, অনন্ত ব্রহ্মের সাথে সে মিলে যাচ্ছে। ঢেউটা তো ক্ষুদ্র, ঢেউটা তো সমুদ্র নয়, সমুদ্র থেকে উত্থিত একটা অংশ, কিন্তু সেটাও সমুদ্র এক পক্ষে ধরতে গেলে। কিন্তু যখন সে ঢেউটা চলে যাচ্ছে, অসীম সমুদ্রের সাথেই সে মিলিয়ে যাচ্ছে। আমাদের যেখান থেকে এসেছিলাম, যে বিশ্ব সংসারে যে অসীম শক্তিপুঞ্জ রয়েছে, সেই শক্তিপুঞ্জের একটা অংশ আমরা উঠে এসেছি এখানে, এবং যখন চলে যাব তখন আবার সেই পুঞ্জের ভেতরেই, পুঞ্জ বলবো না, সেটা বিরাট একটা সমুদ্রের মধ্যে সেটা চলে যাবে। তার মানে কি, আমি ক্ষুদ্র থেকে বৃহত্তর আবার পৌঁছে যাচ্ছি। এই 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 যে উপলব্ধি, এই উপলব্ধিগুলো তো আমরা রবীন্দ্রনাথকে না পড়লে পাবো না, রবীন্দ্রনাথকে না জানলে তো পাবো না। মানে আমাদের সামনে রবীন্দ্রনাথ এত বিরাট একটা জগৎ খুলে দিয়েছে, সেই জগৎটা হচ্ছে আলোকিত জগৎ। আমরা যদি মনে করি রবীন্দ্রনাথের পথ ধরে আমরা আলোয় ফিরবো, আমরা ফিরতে পারি, কিন্তু আমরা রবীন্দ্রনাথের আলোয় ফিরবো না। আমরা কি করব না, চটুল গান চালাবো, ডিজে চালাবো, যার কোনো ভাষা নেই। সে বুকের মধ্যে একটা কি বলবো, দপদপ দপদপ করে একটা যন্ত্রণার সৃষ্টি করবে, হ্যাঁ, কান খারাপ করে দেবে, কেউ বলতে গেলে তাকেও পিটিয়ে দেবে। তাহলে আমরা তো আমাদের হত্যা করছি। একটা বিবেককে হত্যা করা, একটা চেতনাকে হত্যা করা, একটা উপলব্ধিকে হত্যা করা, মানে সে জাতি শেষ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু ক্রমশ এইভাবে শেষ হয়ে যাচ্ছে। রবীন্দ্রনাথকে নিতে হবে অন্তর থেকে। অন্তরের সত্যকে যদি আমরা নিতে পারি, তবে কিন্তু আমরা সত্যকে ফিরে পাবো। সত্য আছে, সেই সত্যের সন্ধান রবীন্দ্রনাথ কিন্তু আমাদের দিয়ে গেছেন।
শেষে একটা কথা বলবো যে আমরা যদি আমাদের মনের প্রসারতা ঘটাতে চাই, আমরা যদি আমাদের মনের মুক্তি ঘটাতে চাই, যদি সংস্কৃতির কে বাঁচাতে চায়, যদি শিল্প চর্চাকে উন্নত স্তরে নিয়ে যেতে চায়, তাহলে এই মহামানবদের কাছে আমাদের দাঁড়াতেই হবে। তাদের হাত ধরেই কিন্তু আমাদের এই মৃত্যুর পারাবার থেকে, এই মৃত্যু আমি সেই মৃত্যু বলছি না, আমাদের যে আমরা তো প্রতিনিয়ত মৃত্যুর দিকেই যাচ্ছি, মানে আমাদের জ্ঞানের মৃত্যু মানে আমাদের মৃত্যু, আমাদের অন্ধকারে চলে যাচ্ছে, সেই থেকে আমরা কিন্তু মুক্তি এদের কাছ থেকেই পাব। রবীন্দ্রনাথের দর্শন, ভারতীয় দর্শনের সমগ্র তাই কিন্তু যুক্ত হয়ে রয়েছে। সমগ্র উপনিষদ কিন্তু রবীন্দ্রনাথের গীতাঞ্জলি। একটা কথা তো আপনারা জানেন নিশ্চয়ই যে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কারের আগে একজন দার্শনিক হিসাবে ইউরোপে কিন্তু বহু বক্তব্য দিতে গেছেন, এবং তাকে একজন দার্শনিক হিসাবে জানতেন, কবি হিসাবে তার পরে পরিচয় ঘটেছে। আর রবীন্দ্রনাথের যে পারিবারিক পরিচয় আমরা তো জানি, দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি ব্রাহ্ম সমাজেরই সদস্য ছিলেন তার পরিবারে। তো এটা তাদের একটা কি বলবো যে পারিবারিক সূত্র থেকে এই আধ্যাত্মবাদ বা চেতনা, ব্রহ্মের উপলব্ধি, ব্রহ্মবাদ এটাকে পেয়েছিলেন। আর সাম্যবাদের ক্ষেত্রে তার ভাবনাটা হচ্ছে এই রকম যে সমস্ত মানুষের মধ্যে একটা ঐক্যকে গড়ে তোলা, বিশ্ব চেতনার আলোকে, চৈতন্যের আলোকে প্রতিটি মানুষকে সমানভাবে দেখা। এই সমানভাবে দেখার যে ছবিটা প্রথম আমরা দেখেছিলাম রবীন্দ্রনাথ যখন পাতিসরে যাচ্ছি জমিদারি নিয়ে, তার আগে কি রকম ছিল? প্রথাটা ছিল যে জমিদার একটা উঁচু জায়গায় বসে থাকবে, সাধারণ প্রজারা নিচে বসবে, যারা একটু গণ্যমান্য কর্মচারী তারা একটা চেয়ারে টেয়ারে বসবে, সব থেকে উঁচুতে থাকবে যিনি মানে জমিদার। রবীন্দ্রনাথ সেখানে প্রথম ভাঙছেন এই প্রথাটা, রবীন্দ্রনাথ সেখানে প্রথম ভাঙছেন এবং তিনি সকলের মাঝে নিচে বসছেন। এই যে মনের যে মানে রবীন্দ্রনাথ একটা সব থেকে বড় ব্যাপার, অনেকে অনেক কিছু বলে কিন্তু বাস্তবে সে করে না। রবীন্দ্রনাথের কাজ এবং কর্ম মানে বলা, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি যা ভেবেছেন তিনি তা করেছেন। রবীন্দ্রনাথকে কর্মযোগী বলা যায়, দার্শনিক বলা যায়, রবীন্দ্রনাথকে ঐতিহাসিক বলা যায়, রবীন্দ্রনাথকে কবি বলা যায়, রবীন্দ্রনাথকে বিশ্ব মানবের একটা বিরাট উচ্চতর ভাব বলা যায়, আদর্শ বলা যায়, বাঙালির চেতনা বলা যায়, ভারতবর্ষের প্রাণ বলা যেতে পারে। সময় মানে রবীন্দ্রনাথকে কি বলা যায় না। সব থেকে বড় ব্যাপার এটাও মনে রাখতে হবে, আজকে রবীন্দ্রনাথকে আমরা বড় করছি, কিন্তু সেই সময়টা ঊনবিংশ শতাব্দীর যে টোটাল সময়টা বাংলাতে যে রেনেসা এসেছিল, মনে হচ্ছে যেন অনন্ত লোক থেকে অসংখ্য জ্যোতিষ্ক এসে বাংলার বুকে জন্ম নিয়েছিল। তাদের দেখানো পথ বাংলাকে সারা ভারতবর্ষকে ভাবতে বাধ্য করেছিল, এবং সেই সময় বাঙালির যে গৌরব ভারতবর্ষ ছাড়িয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। আর এটা ঘটনা তো যে বাঙালির যে গৌরব, বাঙালির যে পরিচয়, সে কিন্তু আজকে কে ডাক্তার হলো, আজকে কে মাধ্যমিকে ফার্স্ট হলো, কে উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হলো, কে আপনার বিজ্ঞানী হলো আজকের দিনে, এগুলো তার কিন্তু বাঙালির পরিচয় নয়। বাঙালির পরিচয় আছে তার শিল্পে, সাহিত্যে, সংস্কৃতিতে, এবং সেই শিল্প, সাহিত্য, সংস্কৃতির যে ধারক বাহক তারা বাঙালির পরিচয়। রবীন্দ্রনাথ বাঙালির পরিচয়। সারা বাংলা বাঙালিকে সম্মান করে কি জন্য? কারণ আমার এই বাংলাতেই রবীন্দ্রনাথ জন্মেছিলেন, আমার এই বাংলাতেই বিবেকানন্দ জন্মেছিলেন, যিনি সারা বিশ্বের যে ধর্ম মহাসম্মেলন হয়েছিল সেখানে গিয়ে ভারতবর্ষের মানে মুখকে উজ্জ্বল করেছিলেন। সে আমার বাঙালি সন্তান। তো বিদ্যাসাগর যিনি
সারা ভারতবর্ষের মধ্যে প্রথম নারীদের কল্যাণের জন্য যে বিশাল কাজ করেছিলেন, সেই পথ পরবর্তীকালে সারা ভারতবর্ষকে অনুসরণ করতে হয়েছে। কি নেই আমরা? সবকিছু থেকেও বাঙালি আজ নিঃস্ব, সর্বহারা, ভিখারির মতো আছে। এবং কিছু মুখের কথায়, চটকদারি বক্তব্যের কাছে বাঙালি মাথা নত করে এবং বাঙালি পরাজয় স্বীকার করে। এই বাঙালির দীনতা ততদিন থাকবে যতদিন বাঙালি তার মূল জায়গা থেকে সরে থাকবে। মূল সত্যকে খুঁজতে হবে, বাঙালিকে নিজের ভেতরে খুঁজতে হবে প্রকৃত সত্য কি, সত্যের অনুসন্ধান, সত্যের কাছে পৌঁছানো যে জাতি পেরেছে সেই জাতি তার শ্রেষ্ঠত্বের জায়গাতে পৌঁছেছে। জ্ঞান এবং বিজ্ঞান ছাড়া কোনো জাতি কখনো উন্নত হতে পারে না। আর বাঙালির রাজনীতি কথাটা অন্যভাবে নেবেন না, বাঙালির ইতিহাস কিন্তু দেখেছি বাঙালির রাজনীতি কোনোদিনই কিন্তু বিরাট কিছু ছিল না। শশাঙ্কের একটু উত্থান দেখেছি, পাল বংশের কিছু উত্থান দেখেছি, কিন্তু এর আগে যে উত্তর ভারত বা দক্ষিণ ভারতে যে বিশাল রাজনৈতিক ইতিহাস আমাদের সেটা ছিল না। বাঙালির ইতিহাস আছে তার মননশীলতায়, বাঙালির ইতিহাস আছে তার শান্তিশীলতায়, বাঙালির ইতিহাস আছে ভ্রাতৃত্বের মধ্য দিয়ে। তো আজকে রবীন্দ্রনাথকে আমার অন্তরে শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা আমাকে ডেকেছেন, এই ক্লাবের প্রত্যেক সদস্যকে আমার ভালোবাসা শ্রদ্ধা জানাই, আপনাদেরকে আমার প্রণাম জানাচ্ছি। সকলেই ভালো থাকুন। আসুন না আপনারাও আপনাদের ক্লাবে ছোট ছোট ছেলেদেরকে এই জায়গায় নিয়ে আসুন। আমার বাড়িতে ধরুন আমার মেয়ে আছে, তোমার বাড়িতে তোমার ছেলে রয়েছে, আপনার বাড়িতে কেউ নাতি রয়েছে, এদেরকে নিয়ে আসুন সেই দিনগুলোতে, যে দিনগুলোতে এই সব আলোচনা হবে। এগুলো জানবেন জীবন গঠনের বীজ। বীজ যেমন ক্ষেত্রে রোপণ করতে হয়, মানব জমিন একটা ক্ষেত, রামপ্রসাদ তো বলেছে মানব জমিন। এই মানব জমিনে উপযুক্ত বীজ যদি বপন করা না যায় তাহলে এখানে কোনো শস্য ফলবে না। কিন্তু সকলে ভালো থাকবেন, আমার কথা শেষ করছি। রবীন্দ্রনাথের জন্ম এমন একটা সময়ে 1861 সাল, তিনি তার পরপরই অনেক কিছু ঘটনার সাক্ষী বহন করে চলেছিলেন। সেই প্রথম বিশ্বযুদ্ধ থেকে আরম্ভ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ